নমস্কার। ধূমকেতুর মতো আবার হাজির হলাম আরেকটি নতুন রচনা নিয়ে। রবিবার হলেই ছোটবেলায় টিভির সামনে বসে পড়তাম এই কার্টুনটা দেখবার জন্য। তবে এই রচনাটি সত্যের উপর এবং চরিত্রগুলি কাল্পনিক, যেমনটা 90-এর দশকের টাইটানিক চলচ্চিত্রে ছিল। জাহাজডুবি সত্যি ঘটনা, কিন্তু রোজ এবং জ্যাক কাল্পনিক। তারা শাশ্বত ভালোবাসার প্রতীক। যাই হোক, আর প্রাককথনের প্রয়োজন নেই বলে আমার মনে হচ্ছে, পাছে নিজের রচনারই স্পয়লার দিয়ে ফেলি। অতএব শুনতে থাকুন চাঁদের বুড়ি ও ম্যাজিক ম্যান। আর দয়া করে শেষ অবধি শুনবেন, কারণ শেষে কিছু বিশেষ বক্তব্য রাখবো। আহা, যেমনই গানের সুর তেমনি কথাগুলো। কি আর বুঝবে এই জমানার ছেলেপুলে। রুচিবোধ যে 16 আনা। সেই যে আমাদের সময় ছিল। ব্যাস, আবার সেই ইতিহাস। থামবে তুমি? এক ধমকে চঞ্চল তাকে থামিয়ে দিলেন তার স্ত্রী। শান্তিতে রামকৃষ্ণ কথাটা পড়তে দাও তো, তেনার ডাক পড়লো বলে এবার। বৌমা, কইতাছিলাম চাটা কি পামু? উফ, মাজাটা বাইটটা যাইতাছে। ইয়ে, আসার সময় তেল খানো নিয়ে আইসো। ওই যে হলো। দিন দিন খিটখিটে হয়ে যাচ্ছে। যাই মা, নতুন কিছুর মুখ যদি আজকে দেখতে পাই। খুবই স্বাভাবিক। সন্ধ্যা পর্বের পরে সেই রোজ নামছে সংবাদপত্র হাতে, কখনো বঙ্গ সংস্কৃতি চর্চা, কখনো প্রাচীন ভারতের স্বর্ণযুগ, মুঘলি আজম, কিংবা কখনো ব্রিটিশ বনাম নেতাজি। আর এই সাতকাহনের মাঝে নিরঞ্জনের মা অর্থাৎ চঞ্চলের স্ত্রী ব্যস্ত থাকেন ধর্মকর্ম নিয়ে। মাঝে মধ্যে বিরক্তিস্বরে বলেও ওঠেন, সমস্ত ইতিহাস কি এখানেই উগরাতে হবে তোমায়? স্কুল নয়, যাও তো অন্য ঘরে গিয়ে বকো। অসহ্য। তবে আজ চঞ্চলদার মন কিন্তু কোনো এক অজানা কারণে চঞ্চল হয়ে রয়েছে সকাল থেকে। গানটা থেমে গিয়ে হঠাৎ ফোনটা বেজে উঠল। হেডমাস্টার মশাইয়ের ফোন। কি চঞ্চল সাহেব, শুনেছেন? একেবারে 6টা 4-এ ছেলের সঙ্গে কথা হয়েছে। ঘড়ির কাঁটা 6তে ছুঁই ছুঁই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে টুকটাক। স্পষ্টভাবেও তেমন কিছু বলেনি। কাজ পাগল তো, তাই আমিও বিরক্ত করি না। নিজেই ভিডিও কল করে আমাদের ফাঁক পেলেই। তবে দূরে থেকেও কখনো রিমাইন্ডার দিতে ভোলে না। ওষুধ আর ছেলের জোর, এই তো সম্বল এখন। আর কি, যেখানে রয়েছে এখন সেটাই তো করবে। দেখা যাক, আর কিছুক্ষণের অপেক্ষা। টিভিটা চালু করে চঞ্চলদা খবরের চ্যানেল খুলতেই একটা লাইভ ভিডিও। কম্পিউটার সামনে বহু মানুষ অধীর আগ্রহে কিসের অপেক্ষায় যেন রয়েছে। বড় একটা ঘর, বড় একটা কম্পিউটার স্ক্রিন, কতগুলি সংখ্যা বেশ তাড়াতাড়ি বদলাচ্ছে। ওই স্ক্রিনেরই আরেকটা বড় অংশে দেখাচ্ছে একটা যন্ত্র এক বাঁকা লাইন বরাবর আগুন ছাড়তে ছাড়তে নেমে আসছে এক পাথুরে জমির ওপর। দেখতে দেখতে আগুন উধাও। গোটা ঘরটা আনন্দ আর হাততালিতে রমরমা হয়ে উঠল। স্ক্রিনে দেখা যাচ্ছে যন্ত্রটি সেই পাথরের জমির উপর দাঁড়িয়ে রয়েছে। সবার মধ্যেই এক আনন্দের উচ্ছ্বাস। ঘড়িতে তখন 6টা বেজে 5। নীলা, শিগগির এসো, পারলে মাকে নিয়ে এসো। স্ত্রীকে ডাকলেন চঞ্চল। কি হয়েছে? তড়িঘড়ি করে শাশুড়ি বৌমা হাজির ড্রয়িং রুমে। নিরঞ্জনের বাবা টিভির পর্দায় আনন্দে আত্মহারা মুখ নিয়ে কাকে যেন খুঁজছেন।
চঞ্চলের ফোনটা আবার বেজে উঠল। ওপরে নিরু, নিচে ভিডিওর আইকন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এটারই তো অপেক্ষা। হোয়াটসঅ্যাপ চ্যাটে কি আর মন ভরে? কিরে হতভাগা, এই জন্যই এত সাসপেন্স। গবেষণার কাজে বড্ড ব্যস্ত তুই। যেচে পড়ে ফোন করে কখনোই চাই না তোকে বিরক্ত করতে, দায়িত্ব তো নেহাত কম নয়। সাসপেন্সে না রাখলে সারপ্রাইজটা দিতাম কি করে? খবরটা দেখার পর তো আমি আরও চাঙ্গা হয়ে গেলাম রে হতচ্ছাড়া। এবার ওইসব মুঘল টুঘল না, একটা নতুন চ্যাপ্টার পড়াবো বাচ্চাগুলোকে। বলবো চ্যাপ্টারটা যে গল্প নিয়ে, তারই এক বাস্তব চরিত্র এই বদমাইশটা। কিভাবে কিভাবে এই অসাধ্য সাধন করলি? 10 মিলে করি কাজ। গতবারের ভুলগুলো শুধরাতে গিয়ে সত্যি বেগ পেতে হয়েছে। তবে কি বলতো, মাটি যে ছোঁবো সেটা নিশ্চিত ছিলাম। কই মা, কই? আর ঠাম্মা? হ্যাঁ, এই নে নীলা, এই যে এ নাও, ছেলের সঙ্গে কথা বলো। মা হয়ে গেলে? এ দেখো তোমার নাতি, আচ্ছা করে হতভাগে শাসাও তো। বলতে বলতে চঞ্চলের চোখ বেয়ে জল গড়িয়ে এলো। এতক্ষণ নীলা দেবী টিভির পর্দায় এক নজরে তাকিয়েছিলেন। তোরা কি করলি এটা? সত্যি কিছু বলতে পারছি না আমি। আজ বিশ্বাসই হচ্ছে না তুই সেই বেয়াদব যে কোনো রকমের টেনে টেনে পরীক্ষাগুলোতে পাশ করতি। দেখো মা, ওইসব ফার্স্ট সেকেন্ড থার্ড এখন ইতিহাস। টিন স্পিরিট ক্লাবের হার্ট এই যে এরা আমার কালিক, অনেকেই বাঙালি, কিন্তু কেউ কিন্তু প্রতিযোগী না। গোটাটাই একটা ইউনিট, বুঝলে? বলতে বলতে নিরঞ্জনেরও চোখ ছলছল করে উঠল, সঙ্গে নীলা দেবীরও। ওরে পোড়া মুখো ছোড়া, বাপ মারে পাইয়ে বুড়িটারে ভুইলা গ্যাসোস, এক কাট্টা দিমু। কি যে কও ঠাম্মা? চোখ মুছতে মুছতে বলল নিরঞ্জন। তোমারে আমি কেমনে ভুলতে পারি? বাসা না আইলে ভাল লাগে না যে। এই 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 মুখ পোড়া, একদম আমারে নকল করবি না। আম্মা, তুমি কি জানো তুমি এই গল্পের হিরোইন? এই তোদের পোলা কি কয় রে? মাথাটার কি একেবারে 12টা বাজে গেছে? ঠিকই কইতাছি গো। তোমার মনে আছে ছোটবেলায় যখন চাঁদের বুড়ি এবং ম্যাজিক ম্যান দেখতাম, তখন তুমি আমাকে বলতে তুমি সেই চাঁদের বুড়ি। তুমি এটাও বলতে চাঁদ খুব অদ্ভুত একটা জায়গা, অনেকটা রূপকথার মতো। ওই যে টিভিতে দেখতে পাচ্ছ, চাঁদ কিন্তু আমাদের ঘরে। এই যে চাঁদের বুড়ি, তুমি তোমার নাতিদের কিন্তু বলতে পারবে, ওই দেখ অশোক স্তম্ভ, চাঁদের মানচিত্রে ভারত, এই গহীন এলাকায়, আলোর শেষ প্রান্তে। কিন্তু ये तो बस ट्रेलर है, पिक्चर अभी भी बाकी है। ওরে পাগল, বুঝলুম তুই তো আমার সেই ম্যাজিক ম্যান রে। তোরা সব কটা আমার ম্যাজিক ম্যান। তা এ মুখো কবে হচ্ছিস রে হতভাগা? ঠাম্মার চোখ জলে ভরে এলো। सलाम चंचल भाईजान, आपके बेटे ने तो माशाल्लाह कमाल ही कर दिया। मुंह मीठा तो बनता है। আহমেদ বাবু সহ আরও কিছু ভাইজান এসে হাজির ইতিমধ্যে। भाईजान, सिर्फ मुंह मीठा नहीं, आज मेरे तरफ से दावत कामयाबी। শুনলেন চাঁদের বুড়ি ও ম্যাজিক ম্যান। আশা করি খুঁজে পেয়েছেন চাঁদের বুড়ি ও ম্যাজিক ম্যানকে। যাই হোক, তখন ছিল মাঝরাত, মানে প্রায় 2টোই বাজতে চলল, 1:45 পেরিয়ে। তো সেই সময় টিভির পর্দায় আমার প্রায় নিষ্পলক দৃষ্টি।
ল্যান্ডারের লাইভ সিমিউলেশন নির্ধারিত ট্র্যাজেক্টরি ধরেই নামছিল। কিছুটা বাকি ছিল নামা, হঠাৎ পথটা থেকে একটু বাঁ দিকে একটু সরে গিয়ে প্রায় সোজাসুজি নামতে শুরু করল সেটা, এবং কিছু দূর নেমে মাঝপথেই হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সেদিন রাত্রে ভালো ঘুম হয়নি আমার। রহস্যের উন্মোচন তখন হলো যখন খবর পেলাম পরিক্রমণকারী অরবিটার চাঁদের রুক্ষ তলের ওপর ভেঙে পড়া ল্যান্ডারের ছবি ইসরোতে পাঠিয়েছে। কিন্তু বিজ্ঞানমহল কখনোই আশা ছাড়ে না, এবং সেক্ষেত্রেও ছাড়েনি। দীর্ঘ অপেক্ষার পর সেই সন্ধ্যা, হ্যাঁ, যে সন্ধ্যার উল্লেখ আমার এই রচনাতে রয়েছে, ঠিক 6:04 সেই ল্যান্ডারের আগুন বন্ধ হলো চাঁদের মাটির ওপর। তাও সেটা চাঁদের দক্ষিণ মেরুতে, যেটা চাঁদের অন্ধকার জায়গা। কোনো দেশই আজ পর্যন্ত পৌঁছয়নি সেখানে। ভারতবর্ষ প্রথম সেটা করে দেখিয়েছে। সঙ্গে এটাও প্রমাণ করে দিয়েছে তৃতীয় চন্দ্রযান মিশনের ল্যান্ডার বিক্রমের সঙ্গে যুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, উন্নত কম্পিউটার ভিশন অ্যালগোরিদম এবং আর্কিটেকচার ব্যবহার করে কতটা নিখুঁতভাবে চাঁদের বিচিত্র ভূমিরূপ চিহ্নিত করতে পারে এবং সেই মতো নিরাপদভাবে অবতরণ করতে পারে সেই ছোট বড় অন্ধকার গর্তে ভরা রুক্ষ পাথুরে জমিতে। সেটাই ছিল খুব প্রিসাইজ সফট ল্যান্ডিং। আজ সূর্যের কাছেও ভারত পৌঁছে গেছে এবং মহাকাশে মানুষকে পাঠাবার ব্যবস্থাও করছে। ভবিষ্যতের আরও গুরুত্বপূর্ণ স্পেস মিশনের অপেক্ষায় রইলাম আমি। অতএব ভালো থাকবেন। জয় হিন্দ।